নির্বাচনে যা রেজাল্ট আশা করেছিল ভারতীয় জনতা পার্টি সেরকমটা হয়নি এবং নির্বাচনের পরবর্তীকালে দিলীপ ঘোষ সহ একাধিক নেতা হই হই রই রই রব যে পার্টি হারিয়ে দিয়েছে, কাঠির কথা বলা হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে এই স্থিতাবস্থা বজায় রাখবে পার্টির কি মতামত এই মুহূর্তে? এ তো সব উল্টে গেল এবং জেতা সিটে হেরে গেল বিজেপি। এটা কী হলো? প্রথমত একজন নেতাও কোনো পিন পয়েন্ট করে বলেননি যে পার্টি হারিয়ে দিয়েছে। যা কথাগুলো বলেছে সেগুলো তোমরা নিজেরা ভালো করে শোনো, দর্শক বন্ধুরাও শুনেছেন। কোনো নেতা দলের বিরুদ্ধে কোনো কথা বলেননি। হ্যাঁ, এটা ঠিক, আমি এটা মানব যে আমরা যেই আসনের সংখ্যা প্রত্যাশা করেছিলাম সেই আসন সংখ্যা হয়তো আমাদের আসেনি, কিন্তু তার সঙ্গে কম্পেয়ার করো আমাদের ভোট পার্সেন্টেজ কত থেকেছে, সেটা বেড়েছে। তার সঙ্গে কম্পেয়ার করো আমরা কত ভোট পেয়েছি পশ্চিমবঙ্গ জুড়ে, সেটাও কিন্তু বেড়েছে। এবার নিশ্চয়ই বিশ্লেষণের জায়গা রয়েছে, আত্মসমালোচনার জায়গা রয়েছে, সাংগঠনিক দক্ষতা আরও গড়ে তোলার জায়গা রয়েছে, সেটা আমরা করব এবং আমরা একদম কনফিডেন্ট 2026-এ তৃণমূলের অবস্থা খারাপ হবে। এটা আরেকটা কারণ বলে দিই, যে তুমি যদি ভোটটার রেজাল্টটাকে ভালো করে বিশ্লেষণ করো দেখতে পারবে কতগুলো পৌরসভা এলাকায় তৃণমূলের ধরাশায়ী অবস্থা। ইনফ্যাক্ট কলকাতার বুকে কতগুলো ওয়ার্ডে তৃণমূল হেরে গেছে সেটা তুমি ভালো করে জানো, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় ওইখানেও কিন্তু বিজেপি লিড দিয়েছে। তাহলে জায়গায় জায়গায় যদি এই পরিস্থিতি হয় তাহলে বুঝতেই পারছো তৃণমূলের পায়ের তলার মাটি সরছে। খালি সংখ্যা দিয়ে যদি দেখতে হয় তাহলে তো মানে কিছু আর বলারই নেই। আমাদেরকে এত সমালোচনা করছিল, বিজেপিকে নিয়ে এত বড় বড় ডায়লগ মারছিল, তৃণমূল কংগ্রেস কেন মারছিল? আমরা তো ক্ষমতায় রয়েছি। আমরা 2019-এ যা ভোট পেয়েছি সারা দেশব্যাপী, তার থেকে তো আমাদের ভোট একই রয়েছে বা কি সেম পার্সেন্টেজ অনুযায়ী প্রায় সেম। সংখ্যা যদি তুমি দেখো বেড়েছে ভোট, তাহলে এত সমালোচনার জায়গাই নেই। সে তো গেল স্যাফোলজির বিষয়ে, যা এক্সিট পোল হয়েছিল তা হয়নি, তা মেলেনি। কিন্তু আমি বলছি স্যাফোলজি এইগুলো তো কিছুই কাজে লাগলো না। কুণাল ঘোষ যা বলেছিলেন, যেভাবে ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন, একদম হুবহু মিলে গেল। কুণাল ঘোষ একজন বহুমুখী প্রতিভা বলেই মনে করি। উনি অ্যাস্ট্রোলজার, উনি দলীয় মুখপাত্র, উনি জেল খাটা আসামি, আর উনি আরও অনেক গুণ রয়েছে। মাঝে মাঝে দল বিরোধী কথা বলেন। সেজন্য ব্যক্তি কুণাল ঘোষকে নিয়ে আলাদা করে বক্তব্য রাখার কিছু নেই। তৃণমূল বিভিন্ন রকম ছলে বলে কৌশলে বিভিন্ন রকম জিনিসপত্র করে হয়তো এই ভোটের ময়দানে নেমেছে। একটা জিনিস ভাবতে হবে, ধরো তৃণমূল তো 13 বছর ধরে ক্ষমতায় রয়েছে। এবার যদি কোনো দল এত ভালো কাজ করে তাহলে নিশ্চয়ই খুনোখুনির রাজনীতিতে তাদের নিমজ্জিত হওয়ার কোনো প্রয়োজন থাকে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এত রকমের প্রকল্প নাকি তৃণমূল চালায়, এত উন্নয়নমুখী কাজকর্ম তারা করেছে, কিন্তু তারপরেও প্রত্যেক কটা ইলেকশন এই আমরা দেখতে পাচ্ছি রক্তবন্যা বয়ে যায় বাংলায়। তুমি ভারতবর্ষের ইলেকশন তো হলো, তুমি আর একটা জায়গা দেখিয়ে দাও যেখানে রক্তবন্যা বয়েছে, যেখানে একটা লোক মারা গেছে বা মার খেয়েছে, কোথাও দেখাতে পারবে না। যেখানে বিজেপি একদম বিরোধীদেরকে হোয়াইট ওয়াশ করেছে, যা সংখ্যা ওই রাজ্যে রয়েছে এমপির সব বিজেপি জিতেছে, সেখানেও তুমি দেখাতে পারবে না একজন বিরোধীদের গায়ে হাত পড়েছে। কিন্তু আমাদের রাজ্যের অবস্থাটা তুমি কম্পেয়ার করে দেখো। আমরা 2-3 দিন আগে কি দেখলাম? এলওপির নেতৃত্বে যারা পোস্ট পোল ভায়োলেন্সের শিকার এইবার, তারা যাচ্ছিলেন রাজভবনে এবং তাদেরকে আটকে দেওয়া হলো, ঢুকতে দেওয়া হলো না। তারপর হাইকোর্ট অর্ডার নিয়ে কিন্তু তারা দেখা করবেন। আমার বক্তব্য হচ্ছে যে যদি একটা রাজনৈতিক দল এত ভালোই কাজ করে মসনদে থেকে, তৃণমূলের কথা বলছি, তাহলে বারবার পোস্ট পোল ভায়োলেন্স হবে কেন? তুমি 2021-এর পোস্ট পোল ভায়োলেন্সের পরিসংখ্যান দেখো, দেখতে পাবে যখন রাজ্য পুলিশ পুরোপুরি ফেল করে, আমাদের ক্যালকাটা হাইকোর্ট কিন্তু 303 জন বিজেপি কর্মীকে প্রোটেকশন দেওয়ার কথা বলে। খালি তাই নয়, রাজ্য পুলিশ আবার ফেল করে অভিযুক্তদের ধরার সময়, সিবিআইকে কেস হস্তান্তর করা হয়। 58টা কেস ফাইল করে সিবিআই, সেই তার মধ্যে 26টা হচ্ছে সেক্সুয়াল ভায়োলেন্সের কেস, মানে মহিলাদের ওপর নির্যাতনের কেস। এবং তুমি যদি সংখ্যাতত্ত্ব দেখো, 224 জনকে অ্যারেস্ট করে সিবিআই এবং তাদেরকে কিন্তু ট্রায়াল করা হচ্ছে এবং কিছুজন অলরেডি তারা কনভিক্টেড। এরা প্রত্যেকে তৃণমূলের গুন্ডা। আমি বলছি 2021-এ আমরা এটা দেখেছি। পঞ্চায়েত ইলেকশনে আগের বছর আমরা দেখেছি প্রায় 60 জনের প্রাণ গেছে। রাজ্য নির্বাচন কমিশন ছোটো জগন্নাথে বসেছিল, ভাঙড়ের লাইভ বোমা পড়েছে, তোমরাও দেখেছো, আমরাও দেখেছি। ওখানে উচ্চপদস্থ অফিসাররা বলছে আমরা দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। তারপর আবার এই লোকসভা ইলেকশন, আবার এখানে পোস্ট পোল ভায়োলেন্স, আবার একজন নন্দীগ্রামে একজন মহিলা মারা গেলেন, আবার একটা তরতাজা প্রাণ, তুমি জানো, তাকে ঝুলিয়ে দিয়ে চলে যাওয়া হয়েছিল রাতের অন্ধকারে পানের বোরোজে। এটা তো হয়েছে। এই সংস্কৃতি পশ্চিমবাংলায় হবে কেন? আবার বলছি, যদি তৃণমূল কংগ্রেস এত জনদরদি হতো, এত জনতার মধ্যে তাদের অ্যাপিল থাকতো, তাহলে এই পরিস্থিতি পশ্চিমবাংলায় হতোই না। বিরোধী শূন্য থাকতো, কিন্তু সেটা রক্তবন্যা বইয়ে নয়, নর্মালি বিরোধী শূন্য থাকতো। ঠিক যেমনি অন্যান্য রাজ্যগুলো যে দেখো আমরা বিরোধীদের হোয়াইট ওয়াশ করেছি, সেরকম হতো। সেটা হয়নি। পশ্চিমবঙ্গ
সঙ্গে ভোট পরবর্তী হিংসা এক ঐতিহ্য, একেবারে কংগ্রেস আমল থেকে, সিপিএমের আমল থেকে এই আমল একেবারে ঐতিহ্য। আমি একটু অন্য জায়গায় যাচ্ছি। বামেরা প্রসঙ্গতই ঠিক একটা ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া এইবার শুরু করেছিল। সেক্ষেত্রে 1% ভোট আমরা কমতে দেখলাম এবং রাজ্যের আসন সংখ্যা শূন্যই রয়ে গেল। এবং তার পরবর্তীকালে যে প্রসঙ্গ তুলে আনছে একেবারে খুব সেন্সিটিভ, বলছে দেশের বিপদ মোদি, রাজ্যের বিপদ দিদি। তাই ওই বিপদ সরাতে গিয়েই আজকে আমাদের শূন্য হতে হয়েছে। এটা যেমন ঠিক তেমন 400 পার হয়নি, এতেও আনন্দ হয়েছে। মোদি সরকার হয়নি, ভারত সরকার হয়েছে, এতেও আনন্দ হয়েছে। এই আনন্দের কতটা ভাগ নেবে? শোনো, আমি এমন একটা জায়গায় পড়াশোনা করেছি যেটা বামপন্থীদের আতুরঘর বলা হয়। তো আমি বামপন্থীদের ছাত্রনেতাদের, তাদের কয়েকজন এবার কন্টেস্ট করেছে, আমি তাদেরকে অনেককে কাছ থেকে দেখেছি, তারা আমার জুনিয়র হয়। আমি একদম দত্তহীন ভাষায় বলছি, বামপন্থীরা হচ্ছে চায়নার দালাল। একদম দত্তহীন ভাষায় বলছি, চায়নার দালাল, দেশবিরোধী শক্তি। এবং কেন বলছি, হাওয়ায় কথাটা আমি বলছি না। তুমি বামপন্থীদের, সিপিআইএম বামপন্থী দল, তাদের ম্যানিফেস্টোটা তুলে ধরে নাও এবছরের। তাদের ম্যানিফেস্টোটা তোলো এবং ম্যানিফেস্টোটা মন দিয়ে পড়ো। ভোট মিটে গেছে। ম্যানিফেস্টোতে কী কী কথা লিখেছিল? ম্যানিফেস্টোতে তারা লিখেছিল যে তারা সিএকে রদ করে দেবে। তারা লিখেছিল আর্টিকেল 370 সেটা আবার ফিরিয়ে আনবে। মানে জম্মু অ্যান্ড কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ নয় তাদের মতে। শুধু তাই নয়, তারা কি বলেছে, ইউএপিএ তথা এনএসএ, এই দুটো আইন যে আছে, বেসিক্যালি জঙ্গি দমন বা দেশবিরোধী কার্যকলাপ দমনে এই দুটো আইন ব্যবহার করা হয়। এই দুটো আইন তারা স্ক্র্যাপ করবে। তার মানে কি তারা দেশবিরোধীদের বা টেররিস্টদেরকে সমর্থন করছে বা হেল্প করে দেওয়ার চেষ্টা করছিল? আরেকটা কথা বলি, শুধু তাই নয়, কোয়াড বলে একটা আন্তর্জাতিক সংস্থা আছে, তুমি জানো, কোয়াড থেকে নাকি ইন্ডিয়াকে বের করে আনবে বামপন্থীরা ক্ষমতা এলে, এটা তাদের ম্যানিফেস্টোতে লেখা। খালি তাই নয়, সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা তোমায় বলি, এত দশক ধরে এত আত্মত্যাগ করে, এত হিউম্যান রিসোর্স ইউজ করে, এত হিউম্যান ক্যাপিটাল ব্যবহার করে আমাদের দেশ নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করেছে। পুরো পৃথিবীতে একটা জায়গা পেয়েছি আমরা। আমাদের পার্শ্ববর্তী দেশ চায়নার কাছে রয়েছে 438টা নিউক্লিয়ার ওয়ারহেড, পাকিস্তানের কাছে রয়েছে 170টা নিউক্লিয়ার ওয়ারহেড। তুমি বামপন্থীদের ম্যানিফেস্টো দেখো, বামপন্থীরা ম্যানিফেস্টোতে লিখেছে তারা কোনোদিনও ক্ষমতায় আসলে ভারতবর্ষের সবকটা নিউক্লিয়ার ওয়ারহেড এলিমিনেট করে দেওয়া হবে। আমি একাধিক বামপন্থী মুখপাত্রকে পরিষ্কার এটা লাইভ ডিবেটে জিজ্ঞেস করেছি বা সামনাসামনি জিজ্ঞেস করেছি, কেউ এর উত্তর দিতে পারেনি যে কেন ভারতবর্ষের নিউক্লিয়ার ওয়ারহেডগুলো এলিমিনেট তারা করে দিতে চায়। একটা যুক্তি দিয়ে বুঝিয়ে দাও আমাকে। ওটা কি বিজেপির সম্পত্তি? ওটা কি কোনো রাজনৈতিক দলের সম্পত্তি? না, ওটা দেশের। ওটা দেশের সশক্তিকরণের জন্য করা হয়েছে। এত দশক ধরে এত সায়েন্টিস্টরা, এত ম্যান পাওয়ার ওটার পেছনে খাটাখাটনি করেছেন। এইটা কেন বুঝতে পারছো? কারণ চায়না আমাদের সঙ্গে একটা কনফ্লিক্টিং জায়গা নেয়, আমরা জানি। পাকিস্তান আমাদের সঙ্গে একটা কনফ্লিক্টিং জায়গা নেয়। মানে কোন জায়গায় দাঁড়িয়ে থাকবে ভারতবর্ষ যদি বামপন্থীরা কখনো শক্তিশালী হয় বা ক্ষমতায় আসে। মানে চায়নার কাছে থাকবে 438টা ওয়ারহেড, পাকিস্তানের কাছে 170টা ওয়ারহেড, আর মাঝখানে ইন্ডিয়া এক হাতে কলা আর এক হাতে মোসাম্বি নিয়ে বসে থাকবে, আর কিচ্ছু থাকবে না ভারতবর্ষের কাছে। এটা হচ্ছে বামপন্থীরা। এর জন্য আমি বলছিলাম তারা চায়নার দালাল, তারা দেশবিরোধী শক্তি। এদের থেকে তুমি কিচ্ছু এক্সপেক্ট করতে পারো না ভালো। এরা কি কথা বলে, একটা কথা দেখবে, রট্টা মারা মুখস্থ করা কথা, রুজি রুটির লড়াই, রুজি রুটি লড়াই। যে কোনো বামপন্থী নেতার কাছে যাও, সব বলবে, তার ডব ডায়লগের মাঝে এই কথাটা বলবে। খুব ভালো কথা বলুক, রুজি রুটির লড়াই তো বটেই, কিন্তু রুজি রুটি দেওয়ার জন্য রাজ্যতে তারা 34 বছর ক্ষমতায় থাকলো, তারা কি করেছে আমরা তো দেখেছি। তারা ক্ষমতায় থাকাকালীন ওই রুজি রুটির লড়াইয়ে তখন যারা সাকসেসফুল হচ্ছিল, সেই সময় আমলাশোলে আমরা দেখছি পিঁপড়ের ডিম খেয়ে মানুষ মারা গেছে অনাহারে। এটা তাদের ছিল রুজি রুটির লড়াই। আর বড় বড় বামপন্থী তাত্ত্বিক নেতারা, তারা আজকে বড় বড় ডায়লগ মারে টিভিতে এসে বা পোর্টালগুলোতে এসে, খালি খোঁজ নাও তাদের ছেলেমেয়েরা কোথায় কোথায় পড়াশোনা করে, কজন দেশে আছে আর কজন বিদেশে পড়াশোনা করছে। এটা খোঁজ নিলে পরিষ্কার বেরিয়ে যাবে। আমি নাম করছি না, কাউকে ব্যক্তিগত আক্রমণ আমি করাতে বিশ্বাসী নই। কিন্তু এইখানে বামপন্থার কথা বলে, এখানে ন্যাশনালাইজেশনের কথা বলে, এখানে অন্যান্য রাজনৈতিক দল তথা বিজেপিকে চাড্ডি মাড্ডি গাড্ডি এসব ফালতু কথা বলে তারপর নিজের ছেলেমেয়েরা যায়, ঠিক এরা ওই আমেরিকাকে গালাগাল দেয়, আমেরিকাতে গিয়ে দেখো চাকরি করছে, বা আমেরিকাতে গিয়ে তাদের ছেলেমেয়েরা পড়ছে, তারা নিজেরা পাঠিয়েছে। দেশে একটাও ইনস্টিটিউশন নেই যেখানে তাদের ছেলেমেয়েরা পড়তে পারে। দেশে একটাও চাকরি করার জায়গা নেই। এটা এদের ছেলেমেয়েরা বা এরা নিজেরা এখানে বসে আছে, ধরো এদের পরবর্তী প্রজন্মকে বাইরে কেন পাঠিয়ে দিচ্ছে? দেশ গঠনের জন্য কাজে লাগাতে পারছে না। এরা ইতিহাসকে বিকৃত করে, সংস্কৃতিকে বিকৃত করে, পুরো রিয়ালিটিকে বিকৃত করে, যা বলার সেটা করে। আরেকটা কথা, তোমাকে এবার প্র্যাগম্যাটিক জায়গায় আসি। ভোটের রাজনীতি দেখে এটা অঙ্কের বিষয়।
আমাদের রাজ্যের নিরিখে বামপন্থীরা এইবার কী করেছে। এবার এটা আমি নিশ্চয়ই মানবো যুক্তিসঙ্গত একজন মানুষ হিসাবে, এটা তো হতে পারে না যে বামপন্থীরা ঘরে বসে থাকবে। বামপন্থীরা নিজেদের রাজনীতি করবে, হতে পারে তারা দেশ বিরোধী, বা তারা সেটাই মেনে করে যাবে। তারা অন্য কোনো আইডিওলজির প্রতি তারা খুব বায়াসড, তাদের মনে হয় তারাই ঠিক, আর কেউ কিছু জানে না, বাকি সবাই অজ্ঞ, ওরা বিজ্ঞ, বিশাল বড় বিজ্ঞ। তো এই বিজ্ঞরা বেসিক্যালি কী করেছে, এই বিজ্ঞরা যেটা করেছে আমাদের রাজ্যে পরিষ্কার তৃণমূলকে সুবিধা পাইয়ে দিয়েছে। তুমি মিনিমাম 12টা আসন দেখবে যেখানে বামপন্থীরা, মানে বেসিক্যালি বামপন্থীরা যে ভোটটা পেয়েছে বামপন্থী আইডিওলজিকে সাপোর্ট করে সবাই ভোট দিচ্ছে তা তো নয়। অনেকে আছে নতুন প্রজন্মের মানুষ, তারা হয়তো বামপন্থীদের ওই কালো ইতিহাসটা তারা জানে না। ধরো আমার প্রজন্মে যারা, আমি জানি না তোমার বয়স কত, তুমি হয়তো আমার থেকে বয়সে ছোটোই হবে, বা এই ইয়াঙ্গার জেনারেশন কিন্তু বামপন্থীরা ওই 34 বছরের শাসনে কী কী করেছিল তারা জানেই না, না জানারই কথা। ইতিহাস আমাদেরকে সেটা পড়ায়নি, আর সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই পরিস্থিতির খুব সুবিধা নিয়ে বামপন্থীরা এখন একটা জিনিস পোট্রে করে যে বামপন্থীরা নাকি ধোয়া তুলসী পাতা। তুমি যে কোনো বামপন্থী নিজের কাছে জিজ্ঞেস করবে, ওই 34 বছর নিয়ে তারা কোনো কিন্তু বক্তব্য রাখে না। তুমি ঠিক যেমনি, আবার আর একটু পিছিয়ে আসি, ডাইগ্রেস করে বলছি, আমাদের রাজ্যে এই ধরনের পোস্ট পোল ভায়োলেন্স বা রাজনৈতিক হিংসা নিয়ে কথা বলছিলাম। তুমি 1997 সালের বিধানসভার রেকর্ড তুলে দেখে নাও, বুদ্ধদেব ভট্টাচার্য তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তাকে একটা প্রশ্ন করা হয়েছিল এবং তিনি প্রশ্নের উত্তর যা দিয়েছিলেন সেই পরিসংখ্যান দেখলে বোঝা যাচ্ছে ওই 97 থেকে লাস্ট 10-15 বছরে পার মান্থ আমাদের রাজ্যে রাজনৈতিক খুন হয়েছে 125টার উপরে ওই বামপন্থীদের জমানো। তারা এখন বড় বড় কথা বলে, আমি তো বানতলা, ধানতলা, আনন্দমার্গী হত্যাকাণ্ড এইগুলো কিছু বলছি না, মরিচঝাপ এগুলো কিছু বলছি না, ছেড়ে দাও। আমি খালি বিধানসভায় পরিসংখ্যানটা ওরাই দিয়েছে, আমি সেটা তুলে ধরছি। এই হচ্ছে পরিস্থিতি বামপন্থীদের। তারা এখন হাতে ধরে তৃণমূলকে সুবিধা পাইয়ে দিচ্ছে, ভোটটা কাটছে তৃণমূল, এই জন্য এত সিট পাচ্ছে। সিটের কথা বলছিলে, যদি তৃণমূল বিরোধী ভোটটা ঠিকঠাকভাবে পড়তো এবং তৃণমূল বিরোধী জায়গায় পড়তো তাহলে আজকে তৃণমূলের সিট কিন্তু অনেক কমে যেত। এটাও একটা বিশ্লেষণের অঙ্গ। আর বামপন্থীর এখানে বড় বড় সেটিংয়ের কথা বলে, বামপন্থীরা তো নিজে ইন্ডিজোটের সদস্য, তৃণমূলের ইন্ডিজোটের সদস্য। এক্ষেত্রে সেটিংয়ের তত্ত্ব থেকে আরও একটা বড় তত্ত্ব যেটা খাড়া করেছে সেটা হচ্ছে আরএসএসের দুজন ছাত্র এবং ছাত্রী, এক হচ্ছে মমতা ব্যানার্জি আর এক হচ্ছে নরেন্দ্র মোদী, একজন ছাত্র এবং ছাত্রী। দেখো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে নরেন্দ্র দামোদর দাস মোদী আরএসএসের অঙ্গ ছিলেন এবং তিনি স্বয়ংসেবক ছিলেন, এটা নিয়ে কোনো দ্বিধার বোধ নেই। বা এটা নিয়ে আরএসএসের দুর্গা, এইটা নিয়ে কোনো লোকানোর বিষয় নেই যে ভারতীয় জনতা পার্টি সংঘ পরিবারের অঙ্গ, এটা নিয়ে কোনো বিষয় নেই, কোনো তর্কের বিষয় নেই। কিন্তু এটা যারা বলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তাদের দল আরএসএসের পন্থী, তারা কিভাবে এটা বলছে আমি বুঝতে পারছি না। যদি ধরো, আমি বলছি, আমি বামপন্থীদের কথাটা যদি মান্যতা দিয়ে 1 মিনিটের জন্য ধরে নিই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসের ছাত্রী, তাহলে এই আরএসএসের ছাত্রী, আরএসএসকে তো খুব গালাগাল দেয় ওরা, আরএসএসের ছাত্রীর সঙ্গে এক জোটে যখন সীতারাম ইয়েচুরি বসে পড়ে বা ডি রাজা বসে পড়ে, তখন তাদের লজ্জা করে না, মাথা হেট হয়ে যায় না? এখানে বড় বড় ডায়লগুলো দেয় কী করে? এদের দ্বিচারিতা, প্যারাডক্স, এদের যুক্তিহীনতা যদি আমি বলি, সেটা ধরা পড়ে যাচ্ছে। তো তোমার শীর্ষ নেতৃত্ব মানে নাচানাচি করছে একসঙ্গে এক মঞ্চে, ইন্ডিজোট করে, আর তুমি এখানে মিডিয়াতে বড় বড় ডায়লগ মেরে যাচ্ছ, এটা তো হতে পারে না। তাহলে তোমার কোনো আইডিওলজিক্যাল বিচ্যুতি ঘটছে, তার মানে বামেদেরও কোনো আইডিওলজি নেই, সেটা মেনে নিতে হবে। সেটা তো মেনে নিচ্ছি আমরা। যখন কংগ্রেসকে খুনাখুনি করে কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়েছে, তখনই বোঝা গেছিলো যে বাম ক্ষয়িষ্ণু এবং বাম রিজেক্টেড। আমি আরেকটা খুব এক্সাম্পল দিই, অনেক তো জেএনইউ নেতা আছে যারা এখানে রাজ্যে বামপন্থী নেতা হওয়ার চেষ্টা করে, খুব ভালো কথা, হোক তারা। কিন্তু জেএনইউতে একটা সময় দেখবে বামপন্থীরা, বিভিন্ন বামপন্থী সংগঠন, তারা নিজেদের মধ্যে লড়াই করতো, নিজেদের মধ্যে ভোট লড়তো তো। তারপর যখন এবিভিপি ওখানে উত্থান ঘটলো, এখন দেখবে লেফট ইউনিটি, ওখানে সব বামপন্থী দল একসঙ্গে মিলে এবিভির বিরুদ্ধে লড়াই করে জিতে খুব নাচানাচি করে মাঝে সাঝে যখন জিতে যায়। যখনই বিরোধীরা একত্রিত হচ্ছে তখন বুঝতে পারবে তাদের কাছে মূল প্রতিপক্ষ কিন্তু আমাদের আইডিওলজি পেরে উঠছে না বলেই তাদের নিজেদের মধ্যে মারপিটটা তারা স্থিতাবস্থা করে আমাদের বিরুদ্ধে লড়াই করতে নামছে। তাও বামপন্থীরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হলো, এটা বুঝতে পারলাম। তাই বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে এরমভাবে এক হাত ধরে নাচানাচি,
তাদের মুখে বড় বড় কথা, সুবিধা করে দিল তো তৃণমূলকে। বেসিক্যালি তৃণমূলের বি টিম বামপন্থীর, এর বাইরে আর কিচ্ছু না। আজকের দিনে দাঁড়িয়ে প্র্যাগম্যাটিকভাবে যদি দেখো, পরিষ্কার বামপন্থীদের সুবিধা করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনিও জানেন বামেরা ভোট কাটলে ওনার সুবিধা, আর বামেরাও জানে আমরা যদি ভোটটা কাটি তৃণমূল সুবিধা পাবে, আমাদের কর্মীগুলো এটা ঠিকঠাক থাকবে, আমরাও একটু ব্রিড করতে পারবো এখানে সুন্দরভাবে, আমাদের ভোট সংখ্যা একটু বাড়বে, আমাদের ওদের যা টার্গেট সেটা হলো, আর তার সঙ্গে হচ্ছে বিজেপিকে রোখা যাবে। এই তো অঙ্ক, এর বাইরে আর কিচ্ছু না। আইডিওলজি বামেদের এখন কিচ্ছু নেই। তুমি জিজ্ঞেস করো কে কটা লেখা পড়েছে বামপন্থীদের, কেউ কিছু বলতে পারবে না, ওই রুজি রুটিতেই আটকে যাবে, তারপরে আর কেউ কিছু বলতে পারবে না। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। একদমই তাই। আমি একটু বহরম কেন্দ্রতে চট করে চলে যাব। বহরমপুর কেন্দ্রে অধীর চৌধুরী ছিলেন, হেরে গেলেন এই বছরের 25 বছরের সাংসদ থেকে। হ্যাঁ, একেবারেই তো তাই। পরিষ্কার একজন সংবাদপত্রকে জানানো তার যে স্টেটমেন্ট, সেখান থেকে উঠে আসছে যে আমি হিন্দুও হতে পারিনি, মুসলিমও হতে পারিনি, আমি স্যান্ডউইচ হয়ে গিয়েছি। ঠিক ভোটে জেতার আগে একই রকমভাবে একটা সংবাদপত্রকে তিনি জানান যে আমি হেরে গেলে বাদাম বিক্রি করব। ঠিক অধীর চৌধুরীর অবস্থান নিয়ে এই অভূতপূর্ণ অবস্থান পশ্চিমবঙ্গে কোনো সাংসদের হয়। দেখো অধীর চৌধুরী একজন বড় মাপের নেতা, তা উনি হেরে গেছেন, কি করা যাবে, সেটা ভোটের রাজনীতি। আর এটা তো বিষয় যে ওখানে যা পরিস্থিতি তৃণমূল ক্রিয়েট করেছিল, সেটা ওখানে কিন্তু হিন্দুদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। পোলারাইজড। সেটা কে করেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। পোলারাইজেশন আমি বলবো না, আমি বলবো হিন্দুদের আক্রমণ। তাতে যদি হিন্দুরা নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য একত্রিত হন, তাতে আমি কোনো দোষ কিছু মনে করি না। আমার বক্তব্য হচ্ছে, গণতন্ত্রের বড় বড় কথা বলি, তুমি বা আমি জানি না তুমি হিন্দু মুসলিম, আমি জানি না, সেখানে দাঁড়িয়ে বা যে ক্যামেরা পার্সন আমি জানি না, কিন্তু ধরো আমি একজন ডিভাউট হিন্দু না হতে পারি, যুক্তির খাতিরে বলছি, কিন্তু একজন গণতান্ত্রিক পরিবেশে একটা মানুষের কিন্তু সেই অধিকারটা আছে, সেই যদি কোনো পুজো আচ্ছা করতে চায়, কোনো হিন্দু রীতি রিওয়াজ মেনে চলতে চায়, সেটা তার করার অধিকার আছে। সেটাকে বারবার যখন ওই অধিকারটা হনন করা হবে, তাকে যখন বারবার করে আটকানো হবে, তার মানে দের ইজ সামথিং রং উইথ আওয়ার ডেমোক্রেসি। এবং আমাদের রাজ্যে কিন্তু সেই প্রেক্ষাপটটাই তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেটার দায় একমাত্র তৃণমূল কংগ্রেসের। রেজিনগরে কী করলো? রামনবমীর দিনটা কি দাঙ্গা দিবস? এটা কে বলেছে? আমরা বলেছি? এটা বলেছে তৃণমূল কংগ্রেস। আর এই যুক্তিতে আবার যেহেতু এই তৃণমূলের মাস্ততো ভাই বামেদের কথা বলছিলাম, তৃণমূল এই জিনিসটা করেছে সাম্প্রদায়িক রাজনীতি, আর এই সাম্প্রদায়িক রাজনীতিতে হাওয়া দিয়েছে যে বামেরা। পরিষ্কার কথা। আমি বলছি, ধরো একটা যুক্তি হতে পারে যে কোনো ধরনের প্রাণী হত্যা পাপ, আমি প্রাণীদেরকে কোনো রকমের বেদনা দেব না, এটা একটা যুক্তি হতে পারে। কিন্তু এটা যুক্তি হতে পারে না যে আমি ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে শুয়োরের মাংস খেয়ে আমি দেখাবো আমি কত বড় ধর্মনিরপেক্ষ। এইটা যুক্তিটাতেই খুব ফ্ল রয়েছে। তুমি তাহলে খেও না, তুমি তাহলে বলো যে আমি প্রাণী হত্যা পাপ বলে মনে করি, আমি প্রাণী হত্যায় বিশ্বাস করি না। আমি ধর্ম নিরপেক্ষ প্রমাণ করার জন্য আমাকে কিন্তু একটা কোনো প্রাণী হত্যা করে তার মাংস খেতে হবে, শুয়োরের মাংস খেতে হবে বা গরুর মাংস খেতে হবে একসঙ্গে দাঁড়িয়ে, এই ধরনের প্রেক্ষাপট কোনো প্রয়োজন নেই। গরুর মাংস খাওয়া হয়েছিল সম্ভবত, রাইট? তো যারা করেছিলেন তারা বড় বড় বাম নেতা। বিকাশ রঞ্জন বাবু ছিলেন, তার মধ্যে আরেকজন ছিলেন ভাঙড়ের। আমি বড় হিন্দু এটা প্রমাণ করার জন্য আমাকে কি শুয়োরের মাংস খেতে হবে? আমার প্রশ্ন এটা। বা কেউ ধরো মুসলিম, সে বড় মুসলিম, সেটা প্রমাণ করার জন্য গরুর মাংস খেতে হবে? এই জায়গাটা যদি তারা এত বড় মাপের নেতা তারা যদি না বোঝেন, বা আমি ধর্ম নিরপেক্ষ, তার জন্য আমি এক প্লেটে শুয়োরের মাংস, এক প্লেটে গরুর মাংস খাবো? আমি ধর্ম নিরপেক্ষ, এটাও মানি না ওটাও মানি না। এটা কখনো যুক্তি হতে পারে? এটা কখনো যুক্তি হতে পারে? আর আরেকটা কথা বলো, একজন বাম নেতা যখন হজ করতে যান তখন তাদের কোনো বক্তব্য নেই, কিন্তু হিন্দুদের বিরুদ্ধে এদের যেত সব বক্তব্য। যখন এরা আইএসএফের সঙ্গে জোট করে তখন সব সেটা ধর্মনিরপেক্ষ, কিন্তু অন্য একটা দল হয়ে যায়, মানে ভারতীয় জনতা পার্টি হয়ে যায় সাম্প্রদায়িক। ভারতীয় জনতা পার্টির কোনো সাম্প্রদায়িক ইতিহাস নেই, কোনো সাম্প্রদায়িক রাজনীতিতে আমরা বিশ্বাস করি না, পরিষ্কার দত্তহীন ভাষায় বলছি। হ্যাঁ, কিন্তু এটাও ঠিক যে কোনো হিন্দু ব্যক্তি তাকে যদি বারবার অ্যাটাক করা হয়, তার পাশে তো ভারতীয় জনতা পার্টি দাঁড়াবেই। একদম প্রসঙ্গটা শেষের দিকে ডায়মন্ড হারবার কেন্দ্রে চলে যাব। ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক ব্যানার্জি রেকর্ড মার্জিনে জয়। এই অবিশ্বাস্য জয়কে কীভাবে দেখ? গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওনার নাম উঠুক যে ছাপ্পা মেরে এত মার্জিনে জেতা যায়। তার অভিযোগ কিন্তু সেভাবে আমরা ভোটের দিন অন্তত পাই। বহু জায়গায় অভিযোগ আমরা পেয়েছি। ইনফ্যাক্ট ইভিএমে টেপ মেরে দেওয়া হয়েছিল, এরকম ছবিও সোশ্যাল মিডিয়াতে বাইরে বেরিয়েছে। তো যাই হোক, ঠিক আছে, যদি উনি মনে করেন এভাবে ভোটে জিতে একটা বিশাল ওনার কোনো কৃতিত্ব, তাহলে কৃতিত্ব, আর কিছু বলার নেই। কিন্তু আমি আবার বলছি, যাদের নিজেদের ক্যাপাসিটির ওপরে ফুল কনফিডেন্স থাকবে, তারা কখনো এই ধরনের পরিস্থিতিতে
ঢুকবেই না যে ছাপ্পার অভিযোগ আসে বা ছাপ্পা করা হয় বা মানুষদের মারধর করা হয়। আমার মূল বক্তব্য এটা। খালি পশ্চিমবঙ্গে কূপমণ্ডুকভাবে আমরা না দেখে আমরা যদি বাকি ভারতবর্ষের দিকে চোখ রাখি, ওখানে তুমি যাও, কোনো একটা রাজ্যে যাও, দেখবে উন্নয়ন কাকে বলে দেখবে। আমি নিজে গেছি তো, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, মানুষের জীবনযাপন, জীবনধারণ পুরোপুরি আলাদা। এবার সেখানে দাঁড়িয়ে যদি আমরা কূপমণ্ডুকে ধরে থাকি যে না এখানে যেটা হচ্ছে সেটাই সব, তা নয়। আর এখানে যদি অতটাই উন্নয়ন হতো এই পরিস্থিতি হতো না। আবার বলছি, এই পরিস্থিতি হতো না, মানুষকে চাকরির জন্য ভিন রাজ্যে যেতে হতো না, বৃদ্ধ মা বাবারা মানে চোখ ছলছল করে বসে থাকতেন না যে বছরে একবার আমার ছেলেমেয়েরা ফিরে আসবে বাইরে থেকে। তাদের মানে তুমি একটা জিনিস দেখো, ডেমোগ্রাফি কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। ইয়াং বয়সের ছেলেপুলেরা যারা আমাদের বয়সী যারা বা তোমাদের বয়সী যারা ম্যাক্সিমাম বাইরে চাকরি করে, তাদের বাবা মারা পড়ে থাকে এখানে, বৃদ্ধ মা বাবারা, এবং শরীর খারাপ হয়, তখন তারা ছেলেমেয়েরা আসে বা এলো না, তারপর এক সময় তারা মারা যান। আর যারা বাইরে চলে গেছে তারা আর ফেরে না। তারা ফেরে না কেন? তাদের মনে এখানে আর ফেরার মতো কিছু বাকি রইল না। ওই রুটস উই আর গেটিং আপরুটেড ফ্রম বেঙ্গল। এটা ভয়ঙ্কর দিক। এটা তো আমরা ইমিডিয়েট বুঝতে পারছি না, বাট এই যা তৈরি হয়েছে এখানে, অনুপ্রবেশকারীদেরকে মাথায় তুলে নাচা তৃণমূলের, এই ধরনের এখানে কাজ না থাকা, উন্নয়ন না থাকা মানুষের এখান থেকে চলে যাওয়া ইয়াঙ্গার জেনারেশনের একটা ভয়ঙ্কর জায়গা তৈরি হবে। করে একটু জেনে নেব। আমি খালি শুধু একমাত্র জিজ্ঞাসা থেকে, সাধারণ জিজ্ঞাসা থেকে, দল কি এভাবে একদম রাজনৈতিক মহলে যেটা ছড়িয়ে আসছে এখন আরও গভীরে ছড়াচ্ছে, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী একদম আড়াআড়ি লড়াই, এ লড়াই কি মানবে? কে বলছে এই লড়াইয়ের কথা? আমি তো বুঝতেই পারছি না। সবাই একসঙ্গে কাজ করে এবং আজ কাজ করেছে এবং পরবর্তীকালেও কাজ করবে। শোনো, ব্যাপারটা যেটা হয় দেখবে, মিডিয়ার তো কিছু, আমি তোমাকে মিন করছি, আমি বলছি জেনারেলি, ধরো আমিও মিডিয়ার ছাত্র, তুমি হয়তো জানো আমি পিএইচডি করেছি জার্নালিজমে। এবার সেখানে দাঁড়িয়ে মিডিয়ার তো একটা কিছু খাদ্য লাগবে, যে একটা কিছু নিয়ে আলোচনা হবে, একটা কিছু নিয়ে গসিপ হবে, একটা কিছু নিয়ে কুটকচালি হবে। যখন কিছু করার মতো নেই কুটকচালি, তখন এই ধরনের কিছু হাওয়ায় ভাসিয়ে দাও, এই ধরনের একটু আলোচনা হবে, এর বাইরে আর কিচ্ছু না। বিশ্বাস করো, সত্যি কিছু নেই। সত্যি যদি কিছু থাকতো তাহলে আমাদের ভোট এভাবে আমরা ধরে রাখতে পারতাম না। আর আমি যে অঙ্কগুলো বুঝিয়ে দিলাম, সেই অঙ্কগুলো যদি নেগেট করো, বুঝতে পারবে আমরা কত ভালো জায়গায় রয়েছি। আমরা কিন্তু প্রায় 90টা বিধানসভা কেন্দ্রে এগিয়ে এই লোকসভা ইলেকশন নিরিখে, এবং যা ভোট পার্সেন্টেজ 40%-এর ওপরে আমরা ভোট পেয়েছি প্রায় 140টার ওপরে বিধানসভায়। সেটা কিন্তু হতো না যদি আমাদের সাংগঠনিক সেরকম দুর্বলতা থাকতো। বাট সময়ের অপেক্ষা, সব কিছু ভালো কিছু হওয়ার আগে একটু ধৈর্য ধরতে হয়। আমরা ধৈর্য ধরবো আর কিছুদিন, কিন্তু পরিবর্তন কিন্তু আসতে চলেছে। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল পরিবর্তন হতে চলেছে খুব শীঘ্র।